স্মার্টফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন প্রবলেমটা দিন বাই দিন এমনভাবে ছড়িয়েছে যে এখন আসলে আমার কাছে মনে হয় যে স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোর কথা যদি আপনারা বলেন সেই ক্ষেত্রে একদম সর্বনিম্ন সেফ পজিশনে রয়েছে স্যামসাংয়ের S24 সিরিজ। কারণ এর নিচে যতগুলো মডেল রয়েছে বা যতগুলো সিরিজ রয়েছে এস সিরিজের প্রত্যেকটাতে কিন্তু আমরা এখন আস্তে আস্তে গ্রিন লাইন দেখতে পাচ্ছি। যেমন S23 সিরিজেও ছিল না, সেটাতেও কিন্তু অলমোস্ট এখন টুকটাক গ্রিন লাইন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা কথা বলছি স্যামসাংয়ের S24 প্লাস এই স্মার্টফোনটা নিয়ে। তো স্যামসাংয়ের S24 সিরিজে আপাতত গ্রিন লাইনের কোনো আশঙ্কা নেই। এখন সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না, তবে যেহেতু এখনো আসেনি তার মানে এখনো বলা যাচ্ছে যে বছর খানেক এই ফোনটা সেফ জোনে থাকবে, তারপরে আসলেও সেটা বিবেচনায় থাকবে। তো সেক্ষেত্রে দেখলাম যে মার্কেটে এই মুহূর্তে স্যামসাংয়ের S24 প্লাস এই স্মার্টফোনটা কিন্তু বেশ কম দামে বা বেশ রিজনেবল প্রাইসে চলে এসেছে। যেমন ইউজ বা প্রিয়ন মার্কেটে এই S24 অলমোস্ট 60,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে। সো কেউ যদি ভিডিও শেষ করার পরে কেনার চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই চেক করতে পারেন এমকে মোবাইল পয়েন্টের ফেসবুক পেজ অথবা বসুন্ধরা সিটি তাদের আউটলেটে। ফার্স্ট অফ অল বলে রাখি যে যারা স্যামসাংয়ের এস সিরিজের বেস ভেরিয়েন্ট ফোনগুলো ব্যবহার করেছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেখানে আপনারা বেশ কিছু ইস্যুর সম্মুখীন হবেন। তার মধ্যে সব থেকে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। কারণ তাদের বেস ভেরিয়েন্টের ফোনগুলো ব্যাটারি একদমই কম থাকে। সো যার জন্য কিন্তু আমাদের রেগুলার লাইফ প্রাইমারি ডিভাইস হিসেবে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় ওই ফোনটা আমাদের দিনে 2 থেকে 3 বারও চার্জ করা লাগতে পারে, এরকম একটা সিচুয়েশনে পড়ে যেতে হয়। বাট এই প্লাস ভেরিয়েন্টের ফোনগুলো কিন্তু সাইজে বড় হয়, এটাতে বড়সড় ব্যাটারি থাকে। সো এই যে ব্যাটারি রিলেটেড যে প্যারা খেতে হয়, সো এই প্যারাটা কিন্তু এই ফ্ল্যাগশিপ সিরিজের এই প্লাস ভেরিয়েন্ট বা আলট্রা ভেরিয়েন্টের ফোনগুলোতে খেতে হয় না। সো যার জন্য আমার কাছে সব দিক বিবেচনায় এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে প্রিয়ন মার্কেট থেকে এই S24 প্লাসটাই আমার কাছে একদম আদর্শ একটা ডিভাইস। কারণ এই দামে আপনি S23 আলট্রাও পেয়ে যেতে পারেন, তবে সেটাতেও কিন্তু গ্রিন লাইন ইস্যু চলে এসেছে। সো সেক্ষেত্রে আমি বলবো এটা যথেষ্ট সেফ এবং এটা যথেষ্ট ভ্যালু ফর মানি এই প্রাইস রেঞ্জের মধ্যে। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে আসলে এই ফোনটাতে আপনারা দেখতে পাবেন যে স্যামসাংয়ের একদম ফ্ল্যাগশিপ লাইন আপের যে ডিজাইনটা রয়েছে সেটাই ব্যবহার করা হয়েছে। যথেষ্ট প্রিমিয়াম এবং হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় যে আপনি একটা খুবই ফ্ল্যাগশিপ এবং দামি স্মার্টফোন হাতে নিয়েছেন। পেছনের সামনে দুই দিকেই কিন্তু গ্লাসে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন এবং এখানে ফ্রেম হিসেবে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, তবে এটা নর্মাল অ্যালুমিনিয়াম ফ্রেমের থেকে একটু স্পেশাল আর্মর প্রোটেকশন থাকছে। তবে হ্যাঁ, এইটাতে কিন্তু আপনারা টাইটানিয়াম ফ্রেম পাচ্ছেন না, যেটা কিন্তু S24 আলট্রা ভেরিয়েন্টটাতেই আপনারা শুধু পাবেন। এছাড়াও ফোনটাতে আপনারা IP68 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেসিস্ট্যান্টের সাপোর্ট পাচ্ছেন। যথেষ্ট স্ট্রংনেস বিল্ড কোয়ালিটির পাশাপাশি এর সামনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন একটা ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট, 480 হার্জের PWM ডিমিং এবং HDR10 প্লাসের সাপোর্ট এবং 2600 নেট স্পিক ব্রাইটনেস রয়েছে। ওভারঅল 6.7 ইঞ্চির এই ডিসপ্লেটা কিন্তু আপনাকে এই বাজেটে একদম বেস্ট একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। কারণ স্যামসাংয়ের ডিসপ্লে আপনারা সবাই জানেন কতটা কালার আউটপুট দিতে পারে, কতটা কালার অ্যাকুরেট, কতটা কোয়ালিটিফুল হয়ে থাকে এবং এইটার বেজেলটা কিন্তু খুবই মিনিমাল এবং ন্যারো এবং চারিদিকে সিমেট্রিক্যাল হওয়ার কারণে কিন্তু ওভারঅল এই ডিসপ্লেটা আপনি ধরে মনে করবেন যে জাস্ট একটা ডিসপ্লে ধরে আছেন, এতটা কিন্তু এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে থাকবে এই ডিসপ্লেটা। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক কথায় একদম সুপার। এটা দিয়ে আপনারা নেটফ্লিক্স থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু HDR কন্টেন্ট প্লে করতে পারবেন এবং এটার যে HDR আউটপুট সেটা কিন্তু একদমই সুপার এক্সট্রিম কোয়ালিটি ছিল। তার পাশাপাশি এর 2600 নেট স্পিক ব্রাইটনেস, যেটা ইনডোর আউটডোর সব জায়গাতেই আপনাকে একদম ভিজিবল একটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে এই ডিসপ্লে থেকে। এর পাশাপাশি ডিসপ্লেটা কিন্তু ফুল HD প্লাস এর পাশাপাশি কোয়াড HD তেও আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা কিন্তু এই ডিসপ্লে সেটিংয়ে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা চাইলে আরো হায়ার রেজুলেশনের ডিসপ্লেটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ফুল HD প্লাস ইজ এনাফ ফর দিস ডিসপ্লে, কারণ এইটা নর্মালি খুবই ক্রিস্পি এবং খুব ডিটেইল আউটপুট দিতে পারে। সো সেক্ষেত্রে আপনারা ফুল HD প্লাসে ব্যবহার করলে আপনার ব্যাটারিটা কিছুটা সেভ হবে। এর সাথে সাথে আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আরো এক ধাপ এগিয়ে দিবে স্যামসাংয়ের ডুয়েল স্টেরিও স্পিকার। এইটা জোস একটা ইমার্সিভ আপনাকে এক্সপিরিয়েন্স দিবে, খুবই লাউড, ক্লিয়ার এবং ক্রিস্পি সাউন্ড আউটপুট দেয়। সো যার জন্য কিন্তু আপনি যদি হেডফোন ব্যবহার নাও করেন তাহলে কিন্তু এই ডুয়েল স্টেরিও স্পিকারের যে সাউন্ড সেটা আপনি বেশ ইমার্সিভ ভাবেই এনজয় করতে পারবেন। ফোনটার অপারেটিং সিস্টেমের দিকে আসলে এখানে আপনারা 1 বছর আগের এই স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স Android 14 দিয়ে লঞ্চ হতে দেখবেন, বাট এখন কিন্তু আপনারা এইটাতে Android 15 উইথ One UI 7.0 সাপোর্টটাই পেয়ে যাচ্ছেন। এবং এখানে দারুণ বিষয় হচ্ছে স্যামসাং কিন্তু 7 বছর তাদের সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। তো এই ফোনটা যদি আপনি এই মুহূর্তেও কিনেন আগামী 6 বছর কিন্তু একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথেই আপনি থাকতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটা আপনি আরো 6 বছর কিন্তু স্টিল ব্যবহার করতে পারবেন একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থেকে। তো এখানে আসলে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সুপার জোস
জোস, কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ, হ্যাং, কোনো বাকভাল্লুকের দেখা নাই। খুবই ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাবেন, খুবই ইউজার ফ্রেন্ডলি একটা এক্সপিরিয়েন্স পাবেন স্যামসাংয়ের ওয়ান ইউআই নিয়ে। এখন আর নতুন করে কিছু বলার নাই, মার্কেটের বেস্ট ইউআইয়ের মধ্যে বেস্টের কাতারেই থাকে এই ওয়ান ইউআইটা। এবং এই স্মার্টফোনটিতে আপনারা 12GB র্যামের পাশাপাশি 256GB এবং 512GB স্টোরেজ সাপোর্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু UFS 4.0। তো এইখানে আপনারা যে অ্যাপ ওপেনিং ক্লোজিং, তার পাশাপাশি এখানে মাল্টিটাস্কিং, সব জায়গাতেই কিন্তু আপনি সুপার এক্সপিরিয়েন্স পাবেন, খুবই ফাস্টার। মানে অ্যাপ জাস্ট ক্লিক করবেন ওপেন হয়ে যাবে, অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে আপনি যদি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করেন, এর যেই র্যাম ম্যানেজমেন্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইটা আসলে রেগুলার লাইফ যারা ব্যবহার করেন তাদের জন্য একটা ওভারকিল পারফরমেন্স আপনারা পাবেন এই ফোনটি থেকে। সো তাদের অন্তত পারফরমেন্স নিয়ে বা মাল্টিটাস্কিং নিয়ে বা এটার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো রকম কোনো প্যারা খেতে হবে না। এবং এই স্মার্টফোনটা কিন্তু আপনারা দুইটা ডিফারেন্ট চিপসেট ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। একটা হচ্ছে এক্সিনস ভেরিয়েন্ট, যেটাতে রয়েছে এক্সিনস 2400, আরেকটা রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3। তো এখানে দুর্ভাগ্যবশত আমাদেরটা এক্সিনস ভেরিয়েন্ট। তবে এইখানে আপনাদের প্রথমত একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আপনারা যদি একটা হেভি পারফরমেন্স সেন্ট্রিক বা গেমিং সেন্ট্রিক বা হচ্ছে গেম টেম খেলবেন, হেভি পারফরমেন্স আউটপুট নিতে চান আপনি, বা ওভারঅল সব দিক থেকে আমার কাছে মনে হয় যে এক্সিনসের থেকে স্ন্যাপড্রাগনটা অনেক বেশি রিলায়েবল। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ডেফিনেটলি স্যামসাংয়ের ফোনগুলো কেনার ক্ষেত্রে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা কেনারই চিন্তা ভাবনা করবেন সবসময়। তো যাই হোক, সেক্ষেত্রে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, এই ফোনটা আপনাকে একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্সই দিয়ে থাকবে। আপনি রেগুলার লাইফে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, মাল্টিটাস্কিং করেন, হেভি ব্রাউজিং করেন, অথবা আপনি গেমিং করেন, সব জায়গাতেই কিন্তু এই ফোনটা আপনাকে একদম ফুল অন এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। মানে এর এক্সপিরিয়েন্স বা পারফরমেন্স নিয়ে কিন্তু আপনি কোথাও কোনো ড্রব্যাক পাবেন না। এই বাজেটে একদম লেটেস্ট একটা প্রসেসরই আপনারা পাচ্ছেন, যার আন্তঃ স্কোর অলমোস্ট 18 লাখের প্লাস। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন এটা থেকে আপনারা একদম পিক লেভেলের পারফরমেন্স পাবেন। পাবজির মতো গেমগুলো 120 FPS একদম বাটার স্মুথ খেলতে পারবেন। লং টাইম গেমিং করেও কিন্তু আমরা খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাইনি। তবে হ্যাঁ, এই ফোনগুলো গেমিং করলে একটু হিটিং হয়, স্যামসাংয়ের ফোনগুলো আপনারা সবাই জানেন, এবং এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। লং টাইম গেমিং করলে 42-43 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার আমরা উঠতে দেখেছি। সবশেষে ফোনটার ক্যামেরা সেগমেন্টে আসলে এইখানে রয়েছে চমক, তিনটা একদম কাজের লেন্স। আপনারা সবাই জানেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা 1.8 অ্যাপাচারের, রয়েছে 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, যেটা অপটিক্যালি 3x পর্যন্ত জুম করতে পারে, এবং রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। সো ফার্স্ট অফ অল যদি আমরা পিকচারের কথা বলি, এইটা দিয়ে কিন্তু এই বাজেটের একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির পিকচার পাবেন চোখ বন্ধ করে। ডিটেল শার্পনিং খুবই ভালো আমরা পেয়েছি, তার পাশাপাশি একদম ডে লাইট বা সানলাইটে গিয়েও আমরা পিকচার তুলেছি, সেখানে এক্সপোজার ব্যালেন্স একদম চমৎকার ছিল, ডাইনামিক রেঞ্জ খুব ভালো মতোই ভিজিবল, এবং সেখানে আমরা কিন্তু খুব ভালো ডিটেল পেয়েছি। ওভারঅল যে শ্যাডো এরিয়া রয়েছে বা হাইলাইট এরিয়া রয়েছে সেটার যে মেইনটেনেন্স সেটা খুব ভালো মতো করতে পারে। কালারের দিক থেকে স্যামসাংয়ের ফোনগুলো একটু কালার বুস্টেড করে, আপনারা সবাই জানেন, যেটা আবার নর্মালি একদম রেডি টু আপলোড ছবি বলা যায়, মানে চোখের দেখাতে সবারই পছন্দ হবে। এর পাশাপাশি আমরা কালার কনসিস্টেন্সি খুবই ভালো দেখেছি। মানে এখানে যেহেতু ডিফারেন্ট তিনটা লেন্স রয়েছে, আলট্রা ওয়াইড, 1x এবং তার সাথে সাথে 3x মানে অপটিক্যাল জুম, টেলিফটো লেন্স, এই তিনটা ডিফারেন্ট ফোকাল লেন্থের যে কালার কম্বিনেশন সেটা কিন্তু আমরা খুব বেশি ডিফারেন্স পাইনি, অলমোস্ট সিমিলার ছিল, খুব বেশি ডিটেলেও পার্থক্য আমরা দেখিনি। তো সেদিক থেকে বলাই যাচ্ছে তিনটা লেন্সে কিন্তু আপনি একদম ফুল পোটেনশিয়াল আউটপুট নিতে পারবেন এই ফোনটা থেকে। মানে আপনি একটা ফোনেই কিন্তু ওভারঅল সব ফোকাল লেন্থ কভার করতে পারবেন। আলট্রা ওয়াইড মেইন লেন্স, 3x অপটিক্যাল লেন্স এবং 30x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন, 10x পর্যন্ত কিন্তু আপনি মোটামুটি কোয়ালিটিফুল বা ইউজফুল পিকচার পাবেন এই স্যামসাংয়ের S24 প্লাস থেকে। এছাড়াও ফোনটাতে যেহেতু একটা টেলিফটো লেন্স রয়েছে, এটা দিয়ে আপনারা পোর্ট্রেটের দিক থেকেও কিন্তু টোটাল ডিফারেন্ট তিনটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, 1x, 2x এবং 3x। এবং পোর্ট্রেট কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ডিটেল এবং এজ ডিরেকশন কতটা ভালো। স্যামসাংয়ের ফোনগুলোর পোর্ট্রেট কিন্তু ভাই দারুণ এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, এজ ডিরেকশন খুবই ভালো হয়, ডিটেল থাকে ফেসে, মানে ফেসটা একবারে স্মুথ করে ফেলে না। কালারটাও যেহেতু একটু বুস্ট করে, মানে একদম রেডি টু আপলোড সোশ্যাল মিডিয়ার জন্য, মানে আপনি ছবি তুলবেন এবং আপলোড করতে পারবেন, এমন ছবি আউটপুটই কিন্তু পাবেন আপনারা স্যামসাংয়ের এই ডিভাইস থেকে। বাট এই 4 প্লাস বা প্লাস ভেরিয়েন্টের ফোন হিসেবে এইটা আপনাকে দারুণ এক্সপিরিয়েন্স দিবে পোর্ট্রেটের দিক থেকে, সামনে এবং পেছনে ফ্রন্ট ক্যামেরা বা রিয়ার ক্যামেরা দুই জায়গা থেকেই। ছবির পাশাপাশি ভিডিওতেও রয়েছে দারুণ চমক, এই ফোনটা দিয়ে আপনারা 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, তাছাড়াও 4K 60 FPS অল লেন্স। সো আপনারা চাইলেই কিন্তু এটা দিয়ে দারুণ কোয়ালিটির ভিডিও এক্সপিরিয়েন্স পাবেন। ফার্স্ট অফ অল যদি আমরা ভিডিওর কথা বলি, সেখানে আমরা ডিটেল এবং স্মুথনেস যথেষ্ট ভালো দেখেছি, খুব একটা ফ্রেম ড্রপ করে না। তার পাশাপাশি এখানে আমরা যে কালার কনসিস্টেন্সি সেটা বেশ দারুণ দেখতে পেয়েছি, খুব একটা কালার কিন্তু শিফট করে না, এক্সপোজারও যথেষ্ট ভালো মতো ধরে রাখতে পারে, খুব একটা এক্সপোজার শিফট করে না, ডাইনামিক রেঞ্জ ভালো মতো মেনটেন করতে পারে, ডিটেল যথেষ্ট ভালো ছিল ভিডিওতে। এর
এর পাশাপাশি স্ট্যাবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো, মানে ভিডিও খুব একটা শেকিয়া ভাব আপনারা দেখতে পাবেন না। এখানে ওআইএস এর সাপোর্ট থাকার কারণে কিন্তু আপনারা বেশ দারুণ কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন, স্টেবল ভিডিও পাবেন এই স্যামসাং এর S24 প্লাস থেকে। এবং ভালো ব্যাপার হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার দুইটা ক্যামেরা লেন্স দিয়েই কিন্তু আপনারা 4K 30fps এ পোর্ট্রেটে ভিডিও করার সুযোগ পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনারা রিয়ার ক্যামেরা দিয়ে 1x এবং 2x এও শিফট করতে পারবেন এর যে পোর্ট্রেট ভিডিও রয়েছে সেইখানে। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, মোবাইল দিয়ে ভিডিও করেন বা একটু সিনেমাটিক টাইপের বা কোয়ালিটিফুল ভিডিও আউটপুট চান, তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো একটা আউটপুট দিতে পারবে। কারণ 4K 30fps যথেষ্ট স্ট্যান্ডার্ড ভিডিও আউটপুট দেয়, সেখানে ডিটেল ভালো, এজ ডিরেকশন ভালো দেখেছি আমরা, কালার কনসিস্টেন্সিও যথেষ্ট ভালো। সো ওভারঅল সব কিছু মিলিয়ে পোর্ট্রেট ভিডিওতেও কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। ফাইনালি চলে যাই ফোনটার ব্যাটারি সেগমেন্টে, যেখানে এসে কিন্তু স্যামসাং এর বেস ভেরিয়েন্টের ফোনগুলো বেশ নাকানি চৌবানি খেয়ে যায় এবং এখানে বেশ সবারই মাথা ব্যথার কারণ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই প্লাস ভেরিয়েন্টের ফোনটা কিন্তু এই জিনিসটা সলভ করে দিয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে 4900 mAh এর একটা ব্যাটারি, এর পাশাপাশি 45 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টের অপশন থাকছে, যেখানে 65% চার্জ কিন্তু আপনারা 30 মিনিটে করে ফেলতে পারছেন। সো মোটামুটি আপনারা কিন্তু ঘন্টা খানেকের মধ্যে এই ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং রয়েছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 4.5 ওয়াটের আবার রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে। সো ওভারঅল বলা যাচ্ছে ফ্ল্যাগশিপ সব এক্সপিরিয়েন্সই কিন্তু আপনারা এই ফোনটিতে আনলক পাচ্ছেন। এবং এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু দুর্দান্ত ছিল, One UI খুবই ব্যাটারিটা অপটিমাইজ করতে পারে, যার জন্য আমরা এই ফোনটা ব্যবহার করে অলমোস্ট 6.5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং গেমিং করেও কিন্তু আমরা বেশ দারুণ কোয়ালিটির এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটা থেকে। ব্যাটারি খুব একটা ড্রেন হচ্ছিল না, ব্যাটারিটা এই পুরাতন ফোন হিসেবেও বেশ ভালো মতো আউটপুট দিতে পারছিল। সো সেক্ষেত্রে আমি বলবো এই প্লাস ভেরিয়েন্টের ফোনগুলো কিনে অন্তত আপনার কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা টেনশনে পড়তে হবে না। সবশেষে চলে যাই কনক্লুশন পার্টে, সেটা হচ্ছে যে 60,000 টাকা রেঞ্জের মধ্যে আমি যদি অ্যান্ড্রয়েড ফোনের কথা বলি, সেখানে আপনারা প্রিয়ন মার্কেটে কিন্তু খুব বেশি অপশন পাবেন না ভালো। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফোনগুলোতে আমরা দেখি গ্রিন লাইন ইস্যু রয়েছে বা ডিসপ্লে ইস্যু রয়েছে। তো সেই দিক থেকে আমি বলতে গেলে যে S24 প্লাসটা কিন্তু বেশ দারুণ একটা অপশন। ওভারঅল সব ফ্ল্যাগশিপ ফিচার্স, ফ্ল্যাগশিপ পারফরমেন্স উইথ আপনারা কিন্তু সেফ জোনে থাকতে পারছেন ডিসপ্লে নিয়ে। তো আমি বলবো যে এই বাজেটে যদি আপনার একটা অ্যান্ড্রয়েড কেনার চিন্তা ভাবনাই থাকে, তাহলে স্যামসাংয়ের এই S24 প্লাসটা কিন্তু স্টিল আপনার জন্য দারুণ একটা চয়েস হতে পারে। সামনে মোটামুটি আপনি 1-1.5 বছর ডিসপ্লের গ্রিন লাইন ইস্যু টেনশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এরপরে যদি আপনি দেখেন তখন কিন্তু আপনি এটা সেল করে দিতে পারবেন, বা স্যামসাংয়ের রিসেল ভ্যালুটাও কিন্তু বেশ ভালো থাকে। সো সেজন্য আপনি যখন দেখতে পাবেন যে আস্তে আস্তে S24 গুলোতেও বা 4 সিরিজেও গ্রিন লাইন আসতেছে, তখন কিন্তু চাইলে আপনারা এটা ভালো প্রাইসে আবার সেলও করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমার কাছে এইটা বেশ ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট মনে হয়েছে এই সময়ে এসে এই বাজেট রেঞ্জের মধ্যে। সো কেউ যদি এটা কেনার চিন্তা ভাবনা করেন, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।